শুক্রবারের সেই বিকেলটা যেন ঢাকা-৮ আসনের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করল। একদিকে নির্বাচনী ইশতেহারের মোড়ক উন্মোচন আর অন্যদিকে রাজপথের রক্তক্ষয়ী সংঘর্ষ। এই দুই চিত্রের বৈপরীত্য যেন বাংলাদেশের রাজনীতিতে একটি চিরস্থায়ী কেস স্টাডি হয়ে থাকবে। রাজনীতির ময়দানে একজন নেতা আর একজন ব্যবসায়ীর প্রকৃত পরিচয় ফুটে ওঠে সংকটের মুহূর্তে, আর সেই মুহূর্তটাই ফুটে উঠল সেদিন। শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী তার নির্বাচনী ইশতেহার পাঠ করছিলেন। তার কণ্ঠে ভেসে উঠছিল আগামী দিনের ঢাকার এক ঝলমলে স্বপ্নবিলাস। কিন্তু সেই স্বপ্নের মাঝেই যেন এক ভয়াল সত্য ছুটে এলো। খবর এলো যমুনা ফিউচার পার্কের সামনে পুলিশের গুলিতে আহত হয়েছেন তারই সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের। শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে আজ রক্তাক্ত হলেন বিপ্লবীরা। এই মুহূর্তটাই ছিল নাসিরুদ্দিন পাটোয়ারীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি নিজের ইশতেহার পাঠ শেষ করবেন, নাকি সবকিছু ফেলে ছুটে বেরিয়ে পড়বেন রাজপথে? একজন প্রথাগত রাজনীতিবিদ হয়তো প্রেস কনফারেন্সের মতো আনুষ্ঠানিকতাকে সম্পূর্ণ করতেই বেশি গুরুত্ব দিতেন, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারী বেছে নিলেন দ্বিতীয় পথটি। তিনি প্রমাণ করলেন কাগজে কলমের লেখা ইশতেহারের চেয়ে রাজপথের যোদ্ধাদের রক্ত তার কাছে অনেক বেশি মূল্যবান। তিনি নিজেকে শহীদ হাদির আদর্শে ধারণ করেন। তিনি জানতেন আজ যদি জাবেরের রক্তের বদলা না নেওয়া হয় তবে হাদির আত্মা কখনোই শান্তি পাবে না। খবর পাওয়া মাত্রই তিনি ইশতেহার পাঠের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দিলেন। তার চোখে মুখে আর দেখা গেল না নির্বাচনে জয়লাভের কোনো আকাঙ্ক্ষা, বরং তার মুখে ভেসে উঠল সহযোদ্ধাকে হারানোর এক গভীর উদ্বেগ। তিনি মিছিল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন রাজপথে। বিশ্লেষকদের মতে এই একটি সিদ্ধান্তই তাকে একজন প্রথাগত রাজনীতিবিদদের তালিকা থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। তিনি বুঝিয়ে দিলেন ৫ আগস্টের সেই স্ট্রিট ফাইটার আজও তিনি অক্ষুণ্ণ। এমপি হওয়ার স্বপ্ন তাকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ঘটনার সবচেয়ে আইকনিক দৃশ্য উদযাপিত হল কাকরাইল মোড়ে। পুলিশ যমুনার দিকে যাওয়ার পথে ব্যারিকেড দিয়ে রেখেছিল যাতে কেউ সেদিকে যেতে না পারে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারী ও তার কর্মীরা সেই ব্যারিকেডকে মানতে রাজি ছিলেন না। তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলেন। কাকরাইলের সেই ব্যারিকেড ভাঙার মুহূর্তটি ছিল এক গভীর রাজনৈতিক বার্তাবহ, যেন প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, তোমরা আমাদের ভাইয়ের বুকে গুলি চালাবে আর আমরা ভয়ে ঘরের আড়ালে লুকিয়ে থাকবো, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। সে ব্যারিকেড ভাঙার সময় পুলিশের লাঠিচার্জে নাসিরুদ্দিনের সঙ্গে থাকা নারী কর্মীরাও আহত হন। ভাবুন তো, ৫ আগস্টের বিপ্লবের রক্তে যে সরকারের জন্ম হয়েছে, সেই সরকারের পুলিশ আজ সে বিপ্লবীদের উপরই লাঠি চালাচ্ছে। সে মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারী পুলিশের চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেলেন। তিনি পুলিশকে বুঝিয়ে দিলেন যমুনার সামনে যাকে গুলি করা হয়েছে তার ভাইয়েরা এখনো জীবিত। এরপর তাদের গন্তব্য হলো শাহবাগ। রাজভাস্কর্যের পাদদেশে যখন বিক্ষোভ তুঙ্গে, পুলিশ সেখানেও হামলা চালায়। নাসিরুদ্দিন পাটোয়ারী সেখানে গিয়ে আন্দোলনকারীদের একাত্মতা ঘোষণা করলেন। এটি প্রমাণ করে জুলাই বিপ্লবের শক্তিগুলো যেমন ইনকিলাব মঞ্চ, এনসিপি বা অন্যান্য ছাত্র সংগঠন আলাদা ব্যানারে থাকলেও রক্তের প্রশ্নে তারা এক ও অভিন্ন। সেখানে তিনি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি দেননি, বরং দাঁড়িয়েছিলেন একজন ক্ষুব্ধ অভিভাবক হিসেবে। যখন তিনি মাইক হাতে পুলিশের এই বর্বরতার নিন্দা জানালেন, তখন শাহবাগের বাতাস যেন ভারী হয়ে উঠল। কারণ সবাই জানে এই শাহবাগ, এই ঢাকা কলেজ, এই রাজপথ সবই তার নির্বাচনী এলাকা। নিজের এলাকায় নিজের ভাইদের রক্ত ঝরলে একজন নেতার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, নাসিরুদ্দিন তা হাতে কলমে দেখিয়ে দিলেন। রাজপথের লড়াই শেষে তিনি ছুটে গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের করিডোরে যে দৃশ্য তৈরি হলো তা হৃদয় বিদারক। যে পুলিশ একতা বলেছিল হাদির লাশটা নিয়ে যা, সেই পুলিশের পৈশাচিকতার জবাবে নাসিরুদ্দিন আহত জাবের ও অন্যান্য নারী কর্মীদের পাশে দাঁড়িয়ে এক নতুন বার্তা দিলেন। হাসপাতালের সাদা দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে জুলাই বিপ্লবের সবচেয়ে করুণ ইতিহাসটি বলতো। ৫ আগস্ট আমরা এসেছিলাম হাসিনাকে হটানোর পর বিজয়ী বীরদের দেখতে, আর আজ এসেছি সেই একই পুলিশের গুলিতে আহত দ্বিতীয় স্বাধীনতার নায়কদের দেখতে। পার্থক্যটা শুধু শাসক বদলেছে, শোষণের বুলেট বদলায়নি। যখন নাসিরুদ্দিন পাটোয়ারী ঢামেকের জরুরি বিভাগে প্রবেশ করলেন, তখন তিনি আর কোনো এমপি প্রার্থী ছিলেন না। তিনি ছিলেন গুলিবিদ্ধ জাবেরের বড় ভাই, আহত বোনদের একজন অভিভাবক। পুলিশ যখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিল হাদির লাশ নিয়ে যা, তখন তারা আসলে চেয়েছিল জাবের মারা যাক, আন্দোলন পঙ্গু হোক। কিন্তু নাসিরুদ্দিন হাসপাতালে গিয়ে নিশ্চিত করলেন তার ভাইয়েরা বাঁচবে। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বললেন, চিকিৎসার খোঁজ খবর নিলেন, আহত নারী কর্মীদের মাথায় হাত রাখলেন। এই দৃশ্যটি পুলিশের সেই পৈশাচিক হুঙ্কারের গালে এক কঠিন চপেটাঘাত ছিল। ঢাকা-৮ আসনের ভোটাররা এখন দুটি চিত্র পাশাপাশি দেখছে। একদিকে রাষ্ট্রযন্ত্রের নির্মমতা, অন্যদিকে তাদের প্রার্থীর মানবিকতা। বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারীর ভোটারদের সাথে আবেগীয় সংযোগ বহুগুণ বেড়ে গেছে। মানুষ আর তাকে শুধু একজন নেতা হিসেবে দেখছে না, বিপদের বন্ধু হিসেবে ভাবছে। হাসপাতালের সামনে তার সেই প্রেস ব্রিফিং ছিল বারুদের মতো জ্বলন্ত। তিনি স্পষ্ট ভাষায় বললেন, যারা হাদির বিচার চাইতে গিয়ে গুলি খেয়েছে তাদের রক্ত বৃথা যাবে না। তিনি কোনো রাগ রন্ধ্র লুকিয়ে রাখেননি, সরাসরি প্রশাসনের চোখে চোখ রেখে প্রশ্ন তুলেছেন,
5 আগস্টের পর পুলিশ কিভাবে এত বেপরোয়া হলো, কার নির্দেশে যমুনার সামনে গুলি চলল, তার এই প্রশ্ন আজ সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঢাকা ৮ আসনের রাজনীতির এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। মির্জা আব্বাস বা অন্য প্রার্থীরা যখন ড্রয়িং রুমে বসে হিসাব নিকাশ করছেন, নাসিরুদ্দিন তখন রাজপথে রক্ত ছড়াচ্ছেন। আজকের এই হামলা তাকে দমাতে পারেনি, বরং তাকে করে তুলেছে অপ্রতিরোধ্য। তিনি আর শুধু এনসিপি প্রার্থী নন, তিনি এখন নিপীড়িত বিপ্লবীদের কণ্ঠস্বর। যমুনার সামনে জাবেরের রক্ত আর ঢামেকের করিডরে নাসিরুদ্দিনের দৌড়ঝাঁপ, এই দুই দৃশ্য মিলিয়ে একটাই বার্তা দেয়, যুদ্ধ এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদ এখন পুলিশের পোশাকে, আমলাতন্ত্রের ফাইলে লুকিয়ে আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি সেই লুকিয়ে থাকা শত্রুকে চিনিয়ে দিলেন। এখন ভোটারদের কাছে প্রশ্ন, তারা কি এই ত্যাগের মূল্যায়ন করবে, নাকি আবার সে পুরনো লুটের রাজনীতিকেই বেছে নেবে? সময় হয়তো সে উত্তর দেবে।